গল্প পুষ্পবৃষ্টি, লেখায় নাজনীন আক্তার। তখন আমি কেবল 10ম শ্রেণীতে উঠেছি। প্রতি ক্লাসের সেরা শিক্ষার্থীর নাম ঘোষণা হয়েছিল সেদিন। তাদেরকে প্রিন্সিপাল স্যার নিজে হাতে ব্যাচও পরিয়ে দিয়েছিলেন। আমিও সেই শিক্ষার্থীগুলোর মাঝে একজন। 10ম শ্রেণীর সেরা শিক্ষার্থীর পদ পেয়েছিলাম। হবে নাই বা কেন? ক্লাসের ফার্স্ট গার্ল আমি। যদি সবচেয়ে মনোযোগী এর নিয়মিত শিক্ষার্থীর নাম লিস্ট করা হতো, তবে সেখানেও আমার নামই হয়তো প্রথমে থাকত। এবারের যে বিজ্ঞান মেলা হয়েছিল সেখানেও আমার প্রজেক্টটা ফার্স্ট হয়েছে। আর আমার গাওয়া গান শুনে যে স্কুলের সবাই মুগ্ধ হয়েছে বারবার, এই কথাও আমার অজানা নয়। এসবই ভাবতে ভাবতে আর নতুন পাওয়া ব্যাচটা দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম সেদিন। হুট করেই পায়ে একটা ঢিল এসে লাগাতে সেদিকে নজর দিলাম। দেখলাম ঢিলের সাথে একটা মোড়ানো কাগজ। কৌতূহলবশতই কাগজটা পড়ার জন্য তুলে নিলাম। 1971 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভূমি স্বাধীন করেছি। বহু আত্মত্যাগ মিশে আছে এই স্বাধীনতার সাথে। কিন্তু আমরা কি আদৌতে স্বাধীন হয়েছি? যদি না প্রাণ খুলে একটু মনের কথা বলতে পারি, তবে এ কেমন স্বাধীনতা? তাই আমাদের নিজেদের ব্যক্তি স্বাধীনতা রক্ষার্থে আমাদের কি উচিত না, পেটে কথা চেপে অসহায় পেটকে না ফুলিয়ে কাঙ্ক্ষিত মানুষকে সে কথা বলে দেওয়া? কি বলুন, উচিত না? এতটুকু পড়ে আমার মুখ দিয়েও আচমকা বেরিয়ে এলো। হ্যাঁ, উচিতই তো। কিন্তু এরকম একটা উদ্ভট চিরকুট এখানে কেন? আমি হয়তো আমার প্রশ্নের উত্তরখানি ভাবার সময়টুকুও পেলাম না। হুট করে সামনে একজন লাফিয়ে পড়ল, যার ফলে একটু চমকিয়ে দুকদম পিছিয়েই গেলাম। কিন্তু সেই লাফিয়ে পড়া প্রাণীটি এসব কিছুকে পাত্তা দিল বলে মনে হলো না। হ্যাঁ, উচিত তো। এজন্যই তো আমি আপনাকে বারবার আমার মনের কথা বলতে যাই। কিন্তু আপনি তো একদম শুনতেই চান না। আর কতবার বলবো, আমি আপনাকে ভালোবাসি। একটুখানি কথা বলতে চাই আপনার সাথে। যদি না, আপনাকে মনের কথা খুলে বলতেই না পারি, তবে আমার নিজের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকলো? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো আমার। আবার এই ছেলে, এর জ্বালাতন তো আর নেওয়া যাচ্ছে না। পথে ঘাটে যেখানে পাচ্ছে অসভ্যতা করে যাচ্ছে। এর সাহস দেখে কে বলবে যে এই ছেলে সবেমাত্র ক্লাস 9-এ উঠেছে? আমার থেকে তো বছরখানেকের ছোটই হবে। একটু দম নিয়ে চোখ মুখ শক্ত করে আমি বললাম, তোমার ব্যক্তি স্বাধীনতা তুমি অন্য কোথাও দেখাও। একদম আমার সাথে এসব বেয়াদবি করবে না। এরকম অসভ্যতার ফল কিন্তু খুব খারাপ হবে। তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার বাবা মা দুজনকেই চিনি আমি। এসব চিরকুট দিয়ে পথ আগলে উল্টোপাল্টা বলা কোত্থেকে শিখে এসেছো? হ্যাঁ, পাড়ার বখাটেদের দলে নাম লিখিয়েছ নাকি? আমার কথা এসে কিছুটা দমে গেল, কিন্তু পুরোপুরি চুপ হলো না। কিছু বলার জন্য মুখ খুলতেই তাকে চুপ করিয়ে দিলাম। একদম কোনো কথা না। আর আমাকে বিরক্ত করতে যেন না দেখি। শোনো ছেলে, তোমার এখন এসব করার বয়স না। যাও বাড়ি গিয়ে পড়তে বসো। পড়াশোনা নিশ্চয় বাদ দিয়ে দেওনি। ছেলেটাকে আচ্ছা মতো বকে পেছনে ঘুরে পুনরায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ কিছু দূর গিয়েছিলামও বটে, কিন্তু পিছন থেকে হঠাৎ কিছু কথা ভেসে আসল। সব ঠিক আছে, কিন্তু আপনি হঠাৎ পাড়ার বখাটেদের কথা তুললেন কেন? কেউ কিছু বলেছে নাকি? তবে শুধু আমাকে একবার তার নামটা বলবেন, আমি তারপর দেখে নেব। পুষ্পকে কিছু বললে এই আরাফ তাকে একদম ছেড়ে দেবে না। উফ, এই ছেলে কোনোদিনই আমার কথা শুনবে না। আচ্ছা বদমাশ একটা। রাগে গজগজ করতে করতে সেদিন আমি বাড়ি পৌঁছেছিলাম। বাড়ি গিয়ে মায়ের সাথে আবার আরেক চোট হলো। অবশ্য এ তো নিত্যদিনের ঘটনা।
আমার মায়ের সংসারের যাবতীয় ছোটখাটো সমস্যা, এই ধরুন হাত থেকে পড়ে কাচের কোনো গ্লাস বা প্লেট ভেঙে গেছে, তাহলে আমার মায়ের মুখ থেকে শোনা যাবে। হাত থেকে পড়বেই তো, পড়ারই কথা। আমি কি এক চিন্তায় থাকি নাকি? মেয়েটাও তো হয়েছে বাপের মতো। খালি নাকের ডগায় আছে রাগ আর হাবভাব, এমন যেন এক সংসার কান্ধে উঠানো গম্ভীর গিন্নিমা। আবার ধরুন তরকারিতে বেশি নুন দিয়ে ফেলেছে বা জিনিসপত্র বেশি দামে কিনে একটু ঠকেছে, না হলে অন্য কোনো সমস্যা, সবকিছুতেই তার শেষ হয় আমার আর বাবার রাগ আর গাম্ভীর্যতা নিয়ে। আমার মায়ের কাছে আবার আরাফ খুব পছন্দের। শুধু আমার মায়েরই নয়, আমাদের পাড়ার কম বেশি সবারই পছন্দের। যে কোনো প্রয়োজনেই এই সদা হাস্যোজ্জ্বল ছেলেটাকে খুঁজে পাওয়া যায়। আরাফ যে আমাকে এরকম বিরক্ত করে, এটা সবাই মোটামুটি জানে, কিন্তু তারা এটাকে মজার হিসেবেই ধরে নিত। ধরবেই তো, এরকম বাচ্চা বয়সে আরো বয়সে বড় কোনো মেয়েকে, তার উপর মেয়ের প্রচণ্ড গম্ভীর আর চুপচাপ। উহু, তার এই আবেগকে মজা করা হিসেবে ধরাই যায়। আমারও মাঝে মাঝে রাগ হতো। মনে হতো এরকম মজা কি আমার সাথেই করতে হলো? আমি কি এতটাই সস্তা? এসব ভেবে খুব বাজেভাবে কথা শোনাতাম ওকে। কিন্তু সে কি আর আমার কথা শুনে থেমে থাকার বান্দা? ঠিকই আবার সামনে এসে দাঁড়াতো। তারপর সেই মুখস্থ বাণী, ভালোবাসি তো আপনাকে। যাই বলেন না কেন, না দেখে আর থাকতে পারি না। কি করব? পুরোপুরি ফেঁসে গেছি। আমি এসব কথা সব তার ফাজলামি ভেবে খুব বিরক্ত হতাম। কিন্তু সেবার হয়তো প্রথম তার আবেগ মিশ্রিত কথাগুলো আমাকে ছুঁয়েছিল। তখন আমি ভার্সিটিতে পড়ছি আর আরাফের ইন্টার পরীক্ষা শেষ হয়েছে। তখনও কিন্তু তার অত্যাচার বন্ধ হয়নি। তার মুখস্থ ভালোবাসার বাণী শোনানো অব্যাহত ছিল। আমি কোথাও বেড়াতে গেলেও রেহাই পেতাম না। ধরুন আমি কোথাও ঘুরতে বা কোনো আত্মীয়ের বাড়িতে গেলাম, ঠিকই যাওয়ার পরের দিন দেখতাম আরাফ ওই এলাকাতেই তার কোনো আত্মীয় খুঁজে ঠিক চলে গেছে। তারপর সামনে এসে তার সেই বাণী, ভালোবাসি তো তাই না দেখে থাকতে পারি না। সেদিন সারাদিনই বৃষ্টি ছিল। সন্ধ্যার পর আমি কফি নিয়ে পড়ার টেবিলে বই নিয়ে বসলাম। এই ৮টা বাজবে ঠিক এমন সময় দেখি জানালায় শব্দ হচ্ছে। আমাদের একতলা বাড়ির পেছনে দিকে ঘরটা আমার। আমি ঘাড় ঘুরিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে আছে। সেবার প্রথম সে আমার জানালায় এসে দাঁড়িয়েছিল। রেগেমেগে কিছু বলতে এসে বলা শুরু করল, কিছু বলবেন না প্লিজ? আমার হাতে একদম সময় নেই। ৯টায় বাস। দাদু খুব অসুস্থ, তাই গ্রামে যেতে হবে। জানি না কতদিন সেখানে থাকতে হবে। কিন্তু ভাববেন না, আমি ঠিক ২ দিন পর এসে আপনাকে দেখে যাব। এরপর একটু হেসে মাথা চুলকিয়ে আবার শুরু করল, আসলে আপনাকে না দেখে আমি একদমই থাকতে পারি না। আপনি কিন্তু নিজের খেয়াল রাখবেন। ভার্সিটিতে যাওয়ার সময় রিকশা না পেলে একদম হেঁটে যাবেন না। আর ছাতা নিয়ে বেরোবেন। এখন বৃষ্টির পানি গায়ে লাগলে কিন্তু খুব শরীর খারাপ হবে। ইস, দেরি হয়ে যাচ্ছে। গেলাম আমি। ছেলেটা সামনে থেকে চলে গেল। এই আমাকে বৃষ্টির পানি থেকে সতর্ক করে গেল, অথচ আমি স্পষ্ট দেখলাম সে বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে আমাকে কথাগুলো বলে গেল। আবার কিছু কথা ভেসে আসাতে আমার মনোযোগ সেদিকে গেল। জানেন পুষ্প, এরকম এক বৃষ্টির দিনে আপনাকে দেখেছিলাম। তখন আমরা এখানে নতুন এসেছি। আপনি তো ভীষণ চুপচাপ, তাই আপনার সাথে তখনও কথা হয়নি, শুধু আপনার নামটুকুই জানতাম। একদিন বিকালবেলা প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলাম। আপনিও হয়তো তখন বাড়ি যাচ্ছিলেন। হুট করে বৃষ্টি নামল। অসময়ে বৃষ্টি নামাতে আমি খানিকটা বিরক্তই হয়েছিলাম। কিন্তু সামনে তাকিয়ে দেখি আপনি হাসিমুখে বৃষ্টির পানিগুলো ছুঁয়ে দিচ্ছেন। বিশ্বাস করুন, সেদিন আপনার ওই হাসিমুখ সোজা আমার চোখে নয়, একদম বুকে যেয়ে লেগেছিল। বৃষ্টির পানিতে আপনাকে এত স্নিগ্ধ,
এত পবিত্র লাগছিল, ঠিক যেন একটা ফুটন্ত পুষ্প। আচমকায় আমার মুখ দিয়ে সেদিন একটা শব্দ বেরিয়েছিল। জানেন সেটা কি? পুষ্পবৃষ্টি। আমার তখনই মনে হয়েছিল, এরকম পুষ্পবৃষ্টি যদি আমি সারা জীবন দেখতেই না পারি, তবে এই জীবনই বৃথা। আমার সারা জীবন বৃষ্টিবিলাস করতে শুধু এই পুষ্পকেই লাগবে। তার চোখ মুখে সেদিন আমি আকুলতা দেখেছিলাম। সময় যেন থমকে গিয়েছিল। এমন আবেগমিশ্রিত অনুভূতি। আমার শব্দভাণ্ডার যেন শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছিল। কিছু বলতে পারলাম না, শুধু মনে হচ্ছিল এমন সর্বনাশা অনুভূতির অস্তিত্ব কি আসলেই বিদ্যমান? আমি আপনাকে না দেখে থাকতে পারি না, এজন্য এতগুলো বছরে তেমন কোথাও ঘুরতেও যায়নি। গেলেও সেদিনই ফিরেছি, না হলে পরের দিন। এই আজ যাচ্ছি, আমি জানি ইচ্ছে হলে কালই এসে আপনাকে দেখে যেতে পারবো। তবুও কেন যেন মন মানছে না। মনে হচ্ছে আপনার থেকে বহুদূরে চলে যাচ্ছি। বুকের ভেতর প্রচণ্ড দহন হচ্ছে। আচ্ছা, এমন কেন হচ্ছে? আপনি কি জানেন, পুষ্প? কেমন হারিয়ে ফেলার কষ্ট অনুভব হচ্ছে। কিন্তু আপনি তো হারিয়ে যাননি। বিশ্বাস করুন, সুযোগ থাকলে যেতামই না। আপনি কিন্তু নিজের খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আসছি। সে চলে গেল, কিন্তু আমার ভেতরে রেখে গেল একরাশ অনুভূতি। সে রাতে ঘুম আর চোখে এসে ধরা দিল না। সারা রাত আরাফকে নিয়ে ভাবলাম। বাইরে ঝুম বৃষ্টি আর আমার ভেতরে নতুন আবেগের সূচনা। কিন্তু তখনও আমি জানতাম না পরের দিনই জীবন আমাকে ঠিক কতবার চমক দেবে। আর সেই চমকে ভেতরে সদ্য জন্ম নেওয়া আবেগের সূচনাতেই সমাপ্তি ঘটবে। আমি এসব কিছুর টেরোটুকুও পেলাম না। পরের দিন সকালবেলা ঘুম ভাঙল অনেক হই হুল্লোড়ে। হট্টগোল শুনেই বুঝেছি বাড়িতে অনেক মেহমান। ঘর থেকে বেরিয়ে দেখি মামা, খালাম্নি, নানু, বড় ফুপু, ছোট ফুপু, মোটামুটি সব আত্মীয় স্বজনই আছেন। কিন্তু হঠাৎ এতজন বাড়িতে। আগে থেকে আসার কথা ছিল বলেও তো মনে হয় না। থাকলে তো আমি জানতাম। পরে অবশ্য মায়ের কাছে শুনেছি সকালবেলাতেই তাদের ফোন করে জরুরি তলব করা হয়েছে। আর তলবের কারণ হলো আমার বিয়ে। শুনে খানিকটা অবাকই হয়েছিলাম। আমার বিয়ের কথা চলছে আর আমিই জানি না, জানা দূর একটু আভাস পর্যন্ত পায়নি। শুনে যতটুকু বুঝলাম, বাবা বেশ কিছুদিন ধরেই কথা চালাচ্ছিলেন। তার ছোটবেলার বন্ধুর ছেলে। বেশ খোঁজখবর নেওয়ার পর তাদের আজ আসতে বলা হয়েছে। সব ঠিকঠাক থাকলে আজই কাবিন হয়ে যাবে। বিয়ের কথা শুনে আমার মাথায় প্রথমেই আরাফের নাম এলো। কিন্তু পরক্ষণেই সে চিন্তা বাদ দিলাম। তার অনুভূতি সত্যি নাকি মজার ছলে করা সবকিছু, সেটাই তো জানি না। আর তার আমার প্রতি অনুভূতি থাকলেও সমাজ তো আর সহজে মেনে নেবে না। তার উপর আরাফের বয়সও বড্ড কম। জীবন সম্বন্ধে কতটুকুই বা জানে সে। সব চিন্তা বাদ দিয়ে বর্তমানে যা হচ্ছে তা নিয়েই ভাবা শ্রেয় বলে মনে করলাম। সন্ধ্যার দিকে ছেলের বাড়ি থেকে বেশ কজন এলো। 3 জন মহিলা আর ছেলে সহ 4 জন পুরুষ। প্রচলিত নিয়ম অনুযায়ী শাড়ি পরে বেশ ঘোমটা টেনে নিজেকে পরিপাটি করে তাদের সামনে হাজির হলাম। তাদের পছন্দও হলো। ছেলের সাথে আলাদাভাবে কথা বলতে দিলেও নাম, পরিচয় এতদূরই, এর বেশি কথা এগোলো না। তারপর বাবা এলেন মতামত নিতে। কিন্তু বড্ড অভিমান হয়েছিল সেদিন। কোনো কিছু না জানিয়ে সব ঠিক করে তারপর মতামত জানতে এসেছেন। একরাশ অভিমান নিজের মাঝে জমিয়ে আমি সম্মতি দিলাম। ব্যাস, আমার নতুন জীবনের শুরু। এই জীবনের শুরুটা যে খুব খারাপভাবে হয়েছিল এমন বলবো না। স্বামী, সংসার সবটাই মনমত ছিল। নিজের মতো করে সবটা গুছিয়ে নিচ্ছিলাম। আর সেই সাথে আমার পড়াশোনার সমানতালে চলছিল। এর মাঝে ভুলেই গিয়েছিলাম আরাফের কথা।
কিন্তু আরাফ, সে কি ভুলেছিল? মন থেকে মুছে ফেলতে পেরেছিল তার অপরিণত বয়সের প্রেয়সীকে। তার প্রেয়সী তো তখন অন্য কারো রমণী, অন্য কারো ঘরণী। বিয়ের 6 মাস পরে একবার মায়ের কাছে অবশ্য আরাফের কথা শুনেছিলাম। মা হুট করেই জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে পুষ্প, আরাফের কথা কিছু জানিস? ছেলেটার কিছু কি হয়েছে? আমি অবাক চাহনি নিয়ে বলেছিলাম, আমি কিভাবে জানব? কেন, কি হয়েছে ওর? না মানে তোর সাথে তো অনেক দুষ্টুমি করতো, ভাবলাম জানিস কিনা। ছেলেটা ইদানিং বড্ড চুপচাপ থাকে, বাড়ি থেকে তেমন বেরো হয় না। সেদিন ওর মা বলছিল সারাদিন নাকি ঘর অন্ধকার করে বসে থাকে। কি যে হলো ছেলেটার! এমন একটা ভালো ছেলের এরকম দশা মানা যায় নাকি? আমি সেদিন অবাক হয়েছিলাম। আরাফ এতটা ভালোবাসতো আমাকে? সে কি কষ্ট পাচ্ছে আমাকে অন্য কারো সাথে দেখে? তার ভালোবাসার অস্তিত্ব আমি টের পেয়েছিলাম বিয়ের মাসখানেক পরেই। হঠাৎ একদিন একটা চিঠি পায়। চিঠি না বলে সেটাকে চিরকুট বললেই হয়তো ভালো হবে। শুধু চিরকুটটাই, স্বয়ং আরাফের দেখা আমি তখনও পর্যন্ত একবারও পাইনি। পুষ্প, জানেন, এখন আমার জীবনে একটা অভিশপ্ত শব্দ আছে। শব্দটা হলো পরস্ত্রী। এই একটা শব্দই আমাকে প্রতিনিয়ত ভেঙেচুরে নিঃশেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। যেদিন গ্রামে গিয়েছিলাম, সেদিনই হয়তো আমার অবচেতন মন কিছুটা আন্দাজ করেছিল। বারবার মনে হারিয়ে ফেলার ভয় আসছিল। আসলে অনেক ভালোবাসতাম তো আপনাকে, তাই হয়তো আভাস পেয়েছিলাম। ওই দুটো দিন শুধু ছটফট করতে করতেই কাটিয়েছিলাম। দাদু অনেক অসুস্থ থাকায় চলেও আসতে পারিনি। কিন্তু যখন এলাম, ততক্ষণে যে বড্ড দেরি হয়ে গেল। আমার মানুষটা তখন অন্য কারো স্ত্রী, অন্য কারো জীবনসঙ্গী। অবশ্য আপনি কোনোদিনই আমার মানুষ ছিলেন না। থাকলে কি এত সহজে অন্য কারো নামে কবুল বলতে পারতেন? একটু কি অপেক্ষা করতেন না? আমি চিরকুটটা পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আরাফ আমার থেকে বয়সে ছোট, তাই আরাফের এই ভালোবাসা কোনোদিনই সমাজ স্বীকৃত হতো না। না মানত আরাফের পরিবার আর না মানত আমার পরিবার। তার চেয়ে ভালোই হয়েছে সেদিন ছেলেটা ছিল না। না হয় কি পাগলামি করত। এসব ভাবতে ভাবতে হুট করেই আমার নজরে পড়ল অপর পৃষ্ঠায় লেখা কিছু লাইনের উপর। এটা আগে চোখে পড়েনি। নাইবা হলে আমার, নাইবা থাকলে পাশে। পরের জন্মেই না হয় জোর করে থেকে যাব তোমার নামের ওই বসন্ত ফুলটি হয়ে। এই তিনখানা লাইনেই মিশে আছে স্পষ্ট অভিমানের ছাপ, আরাফের তীব্র ভালোবাসার ছাপ। আমি তখন মনে মনে খুব করে চাইলাম যাতে আরাফের এই চাওয়াটা কবুল হয়। কিন্তু এ শব্দটা, পরস্ত্রী। পরস্ত্রী হয়ে কি আর এমন অন্যায় আবদার মনে রাখা যায়? যত্ন করে চিরকুটটা আলমারিতে কাপড়ের ভেজা তুলে রাখলাম। আরাফের ভালোবাসাকে না হয় জীবনে রাখলাম না, কিন্তু এই শেষ চিরকুটটা রাখতে দোষ কি? কিন্তু হায়, তখনও যদি জানতাম এই যত্নে রাখা চিরকুটি একদিন আমার চরিত্রে দাগ লাগাবে, লেপ্টে দেবে এক দোয়াত পরিমাণ কালিমা। আরাফের ওই চিরকুটটা আমার মনে দাগ কেটে গেলেও বেশি দিন স্থায়ী হলো না। হবেই বা কি করে? নতুন ঘর, নতুন সংসার, নতুন সম্পর্ক। কত মানানো গোছানোর ব্যাপার আছে। এত কিছুর মধ্যে কি আর সময় পাওয়া যায়? নতুন সম্পর্কটাও যে দিনকে দিন মনে স্থায়ী হচ্ছিল। সবকিছুর প্রতিই ভালোবাসা অনুভব করছিলাম। সবকিছুর মধ্যে আমি বেশ মানিয়ে নিচ্ছিলাম। কিন্তু আমি যতই মানাই, তা যে টিকবে না। কারণ আমার এই সংসারের ভিতটাই যে ছিল নড়বড়ে। বিয়ের বছরখানেকের মাথাতেই বুঝেছিলাম, আমার স্বামী লোকটি বিশেষ সুবিধার না। রগচটা স্বভাবের কথা তো আগেই জেনেছিলাম। অল্প কিছুতেই চিৎকার চেঁচামেচি, বিশ্রী শব্দের ব্যবহার, জিনিসপত্র ছোড়াছুড়ি সবটাই আছে। কিন্তু এ নিয়ে কিছু বলা যাবে না। বললেই আবার সব শুরু।
রোজ রোজ এ নিয়ে ঝগড়া ঝামেলা লেগেই থাকত। কিন্তু সবকিছু মাত্রা ছাড়িয়ে গেল বছর 2 পর। আমার গায়ে প্রথম হাত তুলল। শুধু হাত তুলেই ক্ষান্ত হয়নি, আমার চরিত্রে কলঙ্ক মিশিয়ে বাবা মায়ের কাছে বিচারও দিয়েছিল। আর কারণ ছিল আমার সেই অতি যত্নে রাখা চিরকুটটা। একদিন হুট করেই রাফি অর্থাৎ আমার স্বামীর হাতে চিরকুটটা পড়ে যায়। আর তা দেখেই মাথা গরম করে আমাকে যাচ্ছে নয় তাই বলা শুরু করেছিল। সাথে শ্বশুর শাশুড়িও তাল দিচ্ছিলেন। আর তারপরেই গায়ে হাত তোলা, বাবা মায়ের কাছে বিচার, সাথে একটা জঘন্য নোংরা অভিযোগ। সেই অভিযোগের নাম পরকীয়া। ইস, নিজের মৃত্যু নিজে কামনা করার মতো একটা অভিযোগ না? আমি এই সব কিছুর মধ্যেই নির্বাক হয়ে সব দেখছিলাম। নতুন সম্পর্কগুলো গুছিয়ে নিতে আমি কতই না পরিশ্রম করেছিলাম। কিন্তু কোথায় গেল আমার সেই 2 বছরের শ্রম, যত্ন আর ভালোবাসা? এ মানুষগুলোকেই কি আমি নিজের বুকে স্থান দিয়েছিলাম? এতদিনে এতটুকুও বিশ্বাস কি অর্জন করতে পারলাম না? কিন্তু আমাকে সম্পূর্ণ অবাক করে দিলেন আমার মা। হ্যাঁ, আমারই জন্মদাত্রী মা। তিনি চোখে মুখে অসহায়তা মিশিয়ে রাফিকে বললেন, বাবা, মেয়েটা একটা ভুল করে ফেলেছে। তুমি এখন মাফ করে দেও। মিলেমিশে তো থাকতে হবে। ও আর এমন ভুল করবে না। আমি ডুকরে কেঁদে উঠলাম। এতদিনে চেপে রাখা কান্নাগুলো আর ভেতরে থাকতে চাইল না। তখনই বাবা ধমকিয়ে উঠলেন, তুমি চুপ কর। আমার মেয়েকে আমি চিনি। ও এরকম কাজ কখনো করতে পারে না। আর এই চিরকুট পরেই তো বোঝা যাচ্ছে এটা অনেক আগের। পুষ্পর সাথে কোনো সম্পর্ক ছিল না এটাও বোঝা যাচ্ছে। একটা ছেলে একটা মেয়েকে এরকম চিঠি দিতেই পারে, কিন্তু তার মানে এটাই না যে মেয়েটা খারাপ। পুষ্পের ভুল শুধু একটাই, সেটা হলো ও চিঠিটা গ্রহণ করেছে। কিন্তু আমি এটা বিশ্বাস করি না আমার মেয়ে আদৌ কোনো ছেলের হাত থেকে এই চিঠি নিয়ে নিজের কাছে রেখেছে। পুষ্প, তুমিই বল, কিভাবে পেয়েছো এটা? ভার্সিটি থেকে আসছিলাম, তখন একটা বাচ্চা ছেলে দিয়েছিল, কিন্তু পরে আর ফেলে দেওয়া হয়নি। মিথ্যা বলিনি, এভাবেই পেয়েছিলাম। শুধু আরাফের নামটা গোপন করলাম। আর সেদিনের মতো আমার কলমটাও কিছুটা মুছল, কিন্তু সেদিন জেনেছিলাম এই পৃথিবীতে আমি ঠিক কতটা অসহায়। আমার মা পর্যন্ত আমায় বিশ্বাস করেনি। তারপর থেকেই রোজ রোজ আমার গায়ে হাত তোলা, ডিভোর্সের হুমকি এসব লেগেই থাকতো। আমি কখনো প্রতিবাদ করতাম, কখনো চুপচাপ সহ্য করতাম। কারণ বুঝে গিয়েছিলাম তো, কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। মা তো সবার আগে দূরে ঠেলে দেবে। তাই পরিস্থিতি সবসময় ঠিক রাখার চেষ্টা করতাম। শুনেছি ভালোবাসা দিয়ে নাকি মানুষ বেঁধে ফেলা যায়। তাই আমিও সেই পথ অনুসরণ শুরু করলাম। সবার অপমান, অবহেলা সহ্য করেও খুব ভালোবাসলাম তাদের, যত্ন করে আগলে রাখলাম, বাড়ির সব কাজ নিজের দায়িত্বে করা শুরু করলাম। আর এসবের চক্করে কবেই তো ভার্সিটি যাওয়া বন্ধ করেছি। এত কিছুর পরেও রাফির ব্যবহারের পরিবর্তন ছিল না। আর না ছিল আমার শ্বশুর শাশুড়ির। পরে অবশ্য কারণ জেনেছি। রাফির অফিসের কলিগ নীরার সাথে সম্পর্ক ছিল। আমাকে ডিভোর্স দেওয়ার পর বিয়ে করবে এমন চিন্তা ভাবনা। আমি ছাড়া পরিবারের সবাই মোটামুটি জানত। তাদের পূর্ণ সমর্থনও ছিল। একদিন তো আমার শাশুড়ি বলেই বসলেন, নীরা মাসে মাসে কত টাকা বেতন পায় তুমি জানো? আর তুমি কি কর? আগে যাও ভার্সিটি যেতে, এখন তো তাও যাওয়া বন্ধ করেছো। বাড়িতেই হাতা খুন্তি নাড়ো। তবুও তো স্বামীর মন জুগিয়ে চলতে পারো না। আমি সেদিন নির্বাক হয়ে তাকিয়েছিলাম। এদেরকে আমি মায় বাঁধতে চাচ্ছিলাম। মায় তো অমানুষ বাঁধা যায় না। কিন্তু এই অপমানের পরও যদি আমি বাড়ি ছেড়ে চলে যেতাম, তবুও হয়তো আমার জীবনে বেঁচে থাকার অবলম্বন হিসেবে কিছু থাকতো। এমন নিঃস্ব হয়ে হয়তো আমায় ফিরতে হতো না।
এই ঘটনার সপ্তাহখানেক পর এক রাতে রাফি বাড়ি ফিরল না। সারা রাত অপেক্ষায় থাকলাম, কতবার ফোন দিলাম, কিন্তু কোনো কিছুতেই তার সাথে যোগাযোগ করতে পারলাম না। সারা রাত নির্ঘুম কাটিয়ে তার অপেক্ষায় থাকলাম। সকালে যখন সে বাড়ি ফিরল, তখন যেন সব ঠিক, স্বাভাবিক এমন ভঙ্গিমা। আমি বারবার রাতে না ফেরার কারণ জানতে চাইলে এক পর্যায়ে উত্তর দিল, তুমি জানো না আমি রাতে কোথায় যেতে পারি? আমি চমকে উঠলাম, এত অধপতন! সেবার প্রথম ধৈর্যশীল আমি অধৈর্য হয়ে উঠলাম। চিল্লিয়ে, দুশ্চরিত্র, লম্পট, আরও কত কিছুই যে বললাম। রাফিও থেমে থাকল না। চড় থাপ্পড় দিয়ে শুরু করে বেল্ট দিয়ে মারতে থাকল। এক পর্যায়ে চুলের মুঠি ধরে দেয়ালে মাথা আঘাত করাতে থাকল। তাকে আটকাতে আমি নড়াচড়া করতে লাগলে এক পর্যায়ে ছিটকে ড্রেসিং টেবিলের উপর যেয়ে পড়লাম। এই মারমারির মাঝেই আমি লক্ষ্য করলাম পা দিয়ে রক্ত পড়ছে। এত রক্ত! এত কোনো কাটা জায়গা থেকে না। হতভম্ব হয়ে বসে পড়লাম। রাফিও চুপ হয়ে গেল। আমি ধীরে ধীরে বুঝতে পারছি, আমার আশঙ্কায় কি ঠিক? তার মানে কেউ আমার এই দুঃখের জীবনে আসতে চেয়েছিল, আর আমি তাকে হারিয়েই ফেললাম। মুহূর্তেই জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন হাসপাতালের বেডে আমি। সামনে মা বাবা, আমার বাবার বাড়ির সবাই। আমাকে চোখ মেলতে দেখে মা কাঁদতে থাকলেন। মারে, তোকে ওরা এত অত্যাচার করে তা তুই আগে বলিসনি কেন? চুপচাপ সহ্য করছিলি কেন? বললে তো কবেই নিয়ে আসতাম তোকে। তোর বাচ্চাটা যে আর থাকলো না, 2 মাসের ছিল। আমি চিৎকার করে উঠলাম, আমার জন্যই তো সে থাকলো না। সবকিছুর ঝামেলায় আমি তো নিজের দিকে নজরই দিইনি, তাই তো তার আসার সুসংবাদটাও আজ করতে পারিনি। আমারই দোষ। চিল্লিয়ে কাঁদতে থাকলাম। বাবা মাকে অভিযোগ করলাম। সত্যি কি আমি বললে তারা নিয়ে আসতো? সেদিন পুরো হাসপাতাল একজন মায়ের সন্তান হারানোর আহাজারি শুনতে পেল। বাতাসের মাঝে মিশে থাকলো একজন মায়ের সন্তান হারানোর শোক। শরীর দুর্বল থাকায় কিছুদিন বেশিই হাসপাতালে রেখেছিল। আমি সারাদিন মরার মতো শুয়ে থাকতাম আর কাঁদতাম। চোখ খোলার শক্তিটুকুও পেতাম না। বড্ড ভেঙে গিয়েছিলাম। কোথায় কি হচ্ছে কোনো কিছুরই খবর নেই আমার কাছে। এরই মাঝে একদিন হাসপাতালের বিছানাতেই চোখ বুজে শুয়ে আছি। কত মানুষেরই আনাগোনা। তখন হুট করে কানের কাছে এক ফিসফিসানো আওয়াজ শুনতে পেলাম, দ্রুত সুস্থ হয়ে যান, পুষ্প। আর একদম চিন্তা করবেন না। যে হাত আপনাকে মারার জন্য উদ্যত হয়েছে, যে হাত আপনার অংশকে নিঃশেষ করার জন্য অবদান রেখেছে, সে হাত আমি নিজে ভেঙে গুঁড়িয়ে দিয়ে এসেছি। দ্রুত সুস্থ হয়ে যান, পুষ্প। আর একদম চিন্তা করবেন না। যে হাত আপনাকে মারার জন্য উদ্যত হয়েছে, যে হাত আপনার অংশকে নিঃশেষ করার জন্য অবদান রেখেছে, সে হাত আমি নিজে ভেঙে গুঁড়িয়ে দিয়ে এসেছি। আমি চমকে উঠলাম। এমন নরম কণ্ঠে এত ভয়ঙ্কর কথা। তবু চোখ খুলে মানুষটাকে দেখার শক্তিটুকু পেলাম না। কিন্তু মানুষটা কে হতে পারে এটা আন্দাজ করতে আমার খুব একটা সমস্যা হয়নি। তার কথা ভাবতেই দুচোখে জল জমতে থাকল। হাসপাতালে কিছুদিন থাকার পর বাবা মা আমাকে বাড়ি নিয়ে গেলেন। শ্বশুর বাড়ি নয়, আমার নিজের বাড়ি। উহু, নিজের বাড়িও নয়, বাপের বাড়ি। শুনেছি এর মাঝে 2 পরিবারের মধ্যে অনেক ঝামেলা হয়েছে। বিচারও নাকি বসেছে, পুলিশও জড়িত হয়েছিল। সবশেষে ডিভোর্স হবে এমন ঠিক হয়েছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম, এমনই তো হওয়ার কথা ছিল। আমার নিজেরও আর ও সংসারে ফিরে যাওয়ার ইচ্ছা নেই। বাড়ি আসার পর প্রতিদিনই কত মানুষ আমাকে দেখতে আসে। কেউ আমার ভাগ্যের দোষ দেয়, কেউ বা আমার স্বামীর দোষ দেয়, কেউ আবার আমাকেই দোষ দেয়। এমনই একদিন হুট করে আরাফ আমাদের বাড়ি আসে। সাথে ওর মা বাবা। আন্টি বেশ অনেকক্ষণ ধরে আমার সাথে কথা বলছিলেন।
আমার এমন দুর্দশায় তিনিও বেশ ব্যথিত। আমাকে অনেক ভালোবাসতেন কিনা। আমার মাও ছিলেন। তিনিও টুকটাক কথা বলে সায় জানাচ্ছিলেন। কিন্তু এই সব কিছুর মাঝে আরাফ একদম নিশ্চুপ। একটা কথাও তার মুখ থেকে বেরোয়নি। তার এমন পরিবর্তনে আমিও অবাক। আমি সবার সাথে কথা বলে ঘর থেকে বের হতে নিলে হুট করে আরাফ বলে ওঠে, আমাকে বিয়ে করবেন, পুষ্প? চমকে উঠলাম আমি। সবার মাঝে এ কেমন কথা? সবাই ততক্ষণে চুপ করে গেছে। হয়তো পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। পিনপতন নীরবতা বিরাজ করছে। সকলের কথাটা হজম করতেই সমস্যা হচ্ছে। হঠাৎ আরাফের মা ধমকিয়ে উঠলেন, এই কেমন ব্যবহার, আরাফ? মেয়েটা সবেমাত্র এত বিপদ শেষে বাড়ি ফিরল, আর তুই এর মধ্যেই ওর সাথে ফাজলামি করছিস? পরিস্থিতি বুঝিস না? আরাফ একবার তার দিকে তাকিয়ে পুনরায় আমার দিকে দৃষ্টি ফেলল। প্রশ্নটা আমি আপনাকে করেছি, পুষ্প। উত্তরটা না হয় আপনি দিন। বিয়ে করবেন আমাকে? আমি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন শান্ত দৃষ্টিতে, নরম কণ্ঠে ছেলেটা কত ভয়ঙ্কর কাজ করছে তা কি জানে সে? এর পরিণাম কি হবে সে সম্বন্ধে আন্দাজ আছে ওর? কিন্তু সে শুধু শান্ত নজরে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো উত্তরের অপেক্ষা করছে। আরাফ, হচ্ছেটা কি? বলেছি না এমন ফাজলামি না করতে। এবার হয়তো আরাফের ধৈর্যের বাঁধ ভাঙল। হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে উঠল, চোখে মুখে সে কি কাঠিন্যতা! ঘরের সবাই অবাক চোখে তাকে দেখছে। ফাজলামি ফাজলামি বলে আমার ভালোবাসাকে আর কত ছোট করবে তোমরা? যে বয়স থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছি, সে বয়স থেকে আমি পুষ্পকে ভালোবাসি। ছোট ছিলাম, তাই কত পাগলামি করেছি। কিন্তু সবাই সেটাকে শুধু মজা করা ভেবে নিল। কেউ কোনোদিন আমার অনুভূতি বোঝার চেষ্টাই করেনি। না তোমরা বোঝার চেষ্টা করেছ আর না পুষ্প। কিন্তু তোমরা বোঝার চেষ্টা করনি কেন, মা? শুধু আমি বয়সে বছরখানেকের ছোট তাই? কিন্তু এটা তো আমার দোষ না। আর ভালোবাসা কি বয়স বিচার করে হয়? অনুভূতিগুলো তো এমনিই চলে আসে। আমি থমকে গেলাম। এই ছেলেটার ভালোবাসাকে কত অবহেলায় না করেছি। এর জন্য মাফ হবে কি আমার? আরাফ কিছুক্ষণ চুপ থেকে ছলছল দৃষ্টিতে সকলের দিকে তাকালো। বোঝাই যাচ্ছে, খুব কষ্ট করে চোখের পানি ধরে রেখেছে। যখন প্রথম পুষ্পের বিয়ের খবর পেয়েছিলাম, তখন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। মনে হচ্ছিল কেউ যেন আমার থেকে আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে চলে গেছিল। আর যখন পুষ্পকে প্রথম অন্য কোনো পুরুষের পাশে দেখেছিলাম, তখন বিশ্বাস কর এই বুকের ভিতরটা জলে পুড়ে যাচ্ছিল। প্রতিনিয়ত দহন হচ্ছিল। সইতে পারতাম না, বেঁচে থাকায় কষ্টের হয়ে যাচ্ছিল, সারাদিন অন্ধকার ঘরে বসে থাকতাম। কারণ আলো জ্বালালেই তো সামনে পুষ্প আর রাফির প্রতিচ্ছবি ভেসে উঠত। পাগল হয়ে যাচ্ছিলাম। মা, তুমি না জিজ্ঞেস করেছিলে আমার অমন পরিবর্তনের কারণ কি? কারণ তো পুষ্প। আমার স্বপ্ন যে আমাকে ছেড়ে চলে গেছিল। কি প্রগাঢ় অনুভূতির প্রকাশ! এতটা ভালোবাসাও আমার জীবনে এসেছে। আরাফের ছলছল দৃষ্টির দিকে তাকাতে পারলাম না। কোন স্পর্ধায় তাকাব, কত ছোট করেছি ওর অনুভূতিকে। মাগো, একবার আমার ভালোবাসা হারিয়ে গিয়েছিল। তখন জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলাম। আর আমার ভালোবাসার মানুষের পরিণতিও তো দেখলে। কত কষ্ট দিয়েছে ওই অমানুষটা। মরতে মরতে বেঁচে গেছে। আমার এখনো হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিষ্প্রাণ মুখটার কথা ভাবলে শরীর কেঁপে ওঠে। বড্ড ভয় হয়। যদি তার কিছু হয়ে যায়, তবে কিভাবে বাঁচব আমি? আমার ভালোবাসাটাকে তোমরা আর হারাতে দিও না, মা। আর হারাতে চাই না আমি আমার পুষ্পকে। আমার বউ করে নিয়ে যাব ওকে।
আমার ঘরে সারা জীবন রেখে দেব। অন্য কেউ নিজের জীবন নিয়ে গেলে কি বেঁচে থাকা যায়? এতদিন এই লাশ হয়ে থাকা দেহ প্রাণ ফিরে পাবে এবার। তোমরা আর বাধা দিও না। ঘরের প্রত্যেকটা মানুষ আরাফের দিকে তাকিয়ে আছে। হতো ওর অনুভূতির পরিমাণ পরিমাপের চেষ্টা করছে। আরাফ কথাগুলো বলে ঘর থেকে বের হতে নিল। হঠাৎ দরজার পাশে আমার সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ আমার দিকে দৃষ্টি দিল। ওই দৃষ্টি দেখেই বুঝতে পারছিলাম এই আমাকে কেউ ঠিক কতটা চায়। আপনি আমায় কেন ভালোবাসলেন না, পুষ্প? কথাটা বলে কিছুক্ষণ উত্তরের আশা করে দাঁড়িয়েছিল, কিন্তু না পেয়ে আবার প্রশ্ন করল, বলুন, কেন ভালোবাসলেন না? শেষমেশ উত্তর না পেয়ে আফসোসের দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর দেয়ালে জোরে একটা ঘুষি মেরে ঘর থেকে বেরিয়ে গেল। আর আমি নিশ্চুপ দাঁড়িয়েছিলাম। এমন আবেগ মেশানো প্রশ্নের উত্তর কি দেওয়া যায়? এক জীবনে একটু ভালোবাসা পাওয়ার লোভে কত কিছুই না করেছি। কত অপমান মুখ বুজে সহ্য করেছি। আর সব শেষ হয়ে যখন আমি নিঃস্ব তখনই জীবন আমাকে এমন ভালোবাসা উপহার দিল। অবশ্য এই ভালোবাসা তো আগেই পেয়েছিলাম, শুধু বুঝে উঠতে বড্ড দেরি করে ফেলেছি। দিন কয়েক পরে এক রাতে আরাফ এসে আমার জানালার সামনে দাঁড়ালো। ওকে ওখানে দেখেই সেই প্রথম দাঁড়ানোর কথা মনে পড়ে গেল। সেদিনই তো প্রথম তার অনুভূতি সম্বন্ধে জেনেছিলাম। তার আবেগ মেশানো কথা প্রথম আমার হৃদয়ে দাগ কেটেছিল। আর আজকের দিনটা, কতটা তফাৎ এই দিন দুটোর মধ্যে। অথচ দিন দুটোর আবহাওয়া এক। সেদিনও বৃষ্টি পড়ছিল আর আজও বাইরে তুমুল বৃষ্টি। সেই বৃষ্টির মাঝেই আরাফ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আমিও কিছু বললাম না। থাকুক না ছেলেটা নিজের মতো। কম কষ্ট তো পায়নি। মায়ের কাছে শুনেছি আরাফ নাকি আমার বিয়ের পর প্রথম 1 বছর শুধু অন্ধকার ঘরে বসেই কাটিয়েছে। বাইরে বেরোনো একেবারে বন্ধ করেছিল। সে বছর কোনো ভার্সিটিতেও ভর্তি হয়নি। ভর্তি দূর, পরীক্ষা পর্যন্ত দেয়নি। পরের বছর একটা প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিল। সাথে তার বাবার ব্যবসাতেও হাত দিয়েছিল। সারাদিন নাকি কাজ আর পড়াশোনায় ডুবে থাকত। আগের মতো বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া সবটা ত্যাগ করেছিল। জানেন পুষ্প, আপনি চলে যাওয়ার পর আমার জীবনে অনেক বৃষ্টি এসেছে। তুমুল বৃষ্টি, যে বৃষ্টিতে ভালোবাসা মাখানো থাকে। যে বৃষ্টির দিকে তাকালেই আপনার প্রতিচ্ছবি ভেসে ওঠে। আমি সেই প্রত্যেকটা বৃষ্টিতে ভিজেছি। একটাও বাদ দিইনি। একা ভিজিনি কিন্তু। আপনার একটা ছবিও সাথে নিতাম। আরাফ আর আরাফের পুষ্পবৃষ্টি। পুষ্পকে ছাড়া কি আরাফ বৃষ্টিতে ভিজতে পারে? কতবার সারারাত বৃষ্টিতে ভিজে পরের দিন জ্বরে ভুগেছি তার হিসেবও নেই, জানেন। তখন আপনাকে বড্ড মনে পড়ত। দেখতে ইচ্ছে হতো। আবার নিজেই নিজেকে শাসাতাম। আপনি সুখে আছেন, ভালো আছেন ভেবে আপনার জীবনে নিজের ছায়াও ফেলতে চাইতাম না। আপনি ভালো থাকলেই তো আমি ভালো থাকব। তাই নিজেকে ভালো রাখতে বড্ড ব্যস্তও থাকতাম। কিন্তু ভালো থাকতে পারতাম না। হয়তো আপনি ভালো ছিলেন না তাই। আরাফের কথা শুনে চোখ থেকে পানি পড়তে চাইল। বহু কষ্টেই তা আটকালাম। এই অনুভূতির সম্মান জানাতে চাই আমি। কিন্তু গ্রহণ করার ব্যাপারে যে বড্ড দ্বিধান্বিত। কি করা উচিত আমার? সমাজ নিয়েও যে ভয় হয়। একে তো ডিভোর্সি, তার উপর আরাফ আমার থেকে বয়সে ছোট এক অবিবাহিত ছেলে। দোষ থাকুক আর না থাকুক, আমার এই সমাজ যে মেয়েদের দোষ দিতেই বেশি ভালোবাসে। আমাকে বিয়ে করুন না, পুষ্প। ভালোবাসতে তো বলিনি, শুধু আমার নামে হয়ে যেতে বলেছি। সেটাও কি হওয়া যায় না? এবার একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে এসে বলল, জানি না আমি কি আছে অদূরে। জানি আমি কি লেখা জীবনের শেষ লাইনে।
শুধু জানি তোমায় আমি বাঁধতে চাই এক সমুদ্র পরিমাণ ভালোবাসার নামে। এবার আমি আর কান্না আটকাতে পারলাম না। ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেললাম। এবার একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে সে বলল, জানি না আমি কি আছে অদূরে, জানি আমি কি লেখা জীবনের শেষ লাইনে, শুধু জানি তোমায় আমি বাঁধতে চাই এক সমুদ্র পরিমাণ ভালোবাসার নামে। এবার আমি আর কান্না আটকাতে পারলাম না। ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেললাম। তারপরের ঘটনা তেমন বিস্তৃত বলার কিছু নেই। খুবই সংক্ষেপ, কিন্তু তার প্রতিক্রিয়া বিশাল। আরাফ তার পরিবার এবং আমার পরিবারের সবাইকে রাজি করিয়ে নিল। আমি প্রথমে অমত করলেও পরে সকলের অনুরোধে মতো বদলিয়েছিলাম। দেখি না হয় জীবনকে আরেকবার সুযোগ দিয়ে। হারানোর তো আর কিছু নেই, তবে একবার শুরু করেই দেখি। আমার যে একটা গোছানো সংসারের বড্ড লোভ। সংসার করতে চাই আমি, কিন্তু নতুন শুরু যে আমাকে নতুনভাবে বেঁচে থাকার প্রেরণা দেবে তা তখনও বুঝিনি। জীবন আমার থেকে ঠিক যতটা সুখ কেড়ে নিয়েছে তার 1000 গুণ বেশি ফেরত দিয়েছে। এই বিয়ের বেশ কিছু বছর কেটে গেছে। এখনো রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে তাকিয়ে দেখি একজোড়া নির্ঘুম চোখ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যে দৃষ্টিতে মিশে আছে চমক আর একরাশ মুগ্ধতা। মাঝে মাঝে আবার সে দৃষ্টিতে ভয়ও দেখতে পাই। ভীত হয়ে থাকা মুখখানি দেখে আমার অন্তর কেঁপে ওঠে। এই ভয়ের কারণ জানতে চাইলেও তাৎক্ষণিক উত্তর মেলে না। বেশ কিছুক্ষণ নিজের সাথে ভয়টা আঁকড়ে রেখে ধীরে ধীরে আমার মুখমণ্ডল আমার শরীরে আলতো করে স্পর্শ মাখিয়ে দেয়। তারপর বেশ বড় বড় কয়েকটা নিঃশ্বাস নেওয়ার পর তার উত্তর পাওয়া যায়, আপনি আমার কাছেই আছেন তো, পুষ্প? আমি ভাবছিলাম এটা কোনো স্বপ্ন কিনা। হয়তো ঘুম ভেঙেই দেখব আপনি আমার থেকে অনেক দূরে চলে গেছেন। এজন্যই তো ভয় হয়। তাই ছুঁয়ে নিশ্চিত হলাম এটা স্বপ্ন কিনা। আমি অবাক হয়ে যাই। প্রত্যুত্তরে কিছু বলার খুঁজে পাই না। মস্তিষ্কে শব্দরা এলোমেলো হয়ে জট বাঁধিয়ে ফেলে। শুধু চোখে একরাশ বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে থাকি। কিন্তু আমার জীবনে সবচেয়ে সুখের দিন হলো আমার মেয়ের জন্মের দিন। আমি সেদিনও কেঁদেছিলাম। সুখের কান্না। প্রথম সন্তান হারিয়ে দ্বিতীয় সন্তান গর্ভে থাকাকালীন বড্ড ভয় হতো। আমার এই সন্তান হারিয়ে গেলে কিভাবেই বা বাঁচতাম আমি। হয়তো পাগল হয়ে যেতাম। আরাফ যখন প্রথম মেয়েকে কোলে নিল তখন তারও সে কি কান্না। এক একবার আম্মা আম্মা বলে ডাকছে আর কেঁদে উঠছে। আমি তখন মুগ্ধ দৃষ্টিতে বাবা মেয়ের ভালোবাসা দেখছিলাম। দেখেছেন পুষ্প, এই বৃষ্টিটা কত খারাপ। আজকে কোথায় তুমুল বৃষ্টি হবে তা না হয় কাঠফাটা রোদ হচ্ছে। বৃষ্টি কি জানে না আমি আমার সকল আনন্দের দিনগুলোতে আমার পুষ্পবৃষ্টি দিয়ে সেলিব্রেট করতে চাই। আমার কাছে আমার পুষ্প আছে, কিন্তু বৃষ্টিটাই বদমাইশ, একদমই আসছে না। আমি আরাফের কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠলাম। অতিরিক্ত খুশিতে ছেলেটা বোধহয় পাগল হয়ে গেছে। হুট করে আরাফ আবার বলে ওঠে, পুষ্প, আজ থেকে আমি আর ওই বদমাইশ বৃষ্টির আশায় থাকব না। আমার কাছে তো পুষ্প আছেই। আজ থেকে বৃষ্টিও এলো। আমার মেয়ে, আমার বৃষ্টি। ওর নাম আমি বৃষ্টি রাখলাম। আরাফ বোধহয় ওর কথাটুকু শেষও করতে পারল না। তখনই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। কাঠফাটা রোদ মাখানো দিন হুট করে মেঘলা দিনে পরিণত হয়ে গেল। তখনও তো জানতাম না বৃষ্টি নিয়ে আফসোস করার পর এই ঝরে পড়া বৃষ্টির স্থায়িত্ব পুরো 3 দিন হবে। আরাফ তখন হেসে বলে ওঠে, দেখেছেন পুষ্প, এই বৃষ্টিটা কত হিংসুটে। যেই শুনল অন্য বৃষ্টি চলে এসেছে, তখনই সেও চলে এল। ইস, হিংসুটে বৃষ্টি। আমি আরাফের দিকে এক নজরে তাকিয়ে থাকি। কেমন উজ্জ্বল দেখাচ্ছে ছেলেটাকে। চোখমুখে খুশির ঝিলিক দেখেই তার আনন্দের পরিমাণ আন্দাজ করা যাচ্ছে। হঠাৎ সে বৃষ্টিকে আমার কোলে দিয়ে আমাদের দিকে চেয়ে থাকে।
মিনিমিনি কিছু বলে ওঠে। সে কথা আমার কান পর্যন্ত পৌঁছায় না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি তার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, পুষ্পবৃষ্টি, আমার পুষ্পবৃষ্টি। সমাপ্ত। কিছু কথা বাস্তবে এমন, পুষ্পদের জীবনে কিন্তু সবসময় আরাফ আসে না। পুষ্পদের পাশে থেকে তাদের জীবন আনন্দে ভরিয়ে দেওয়ার দায়িত্বও কেউ নেয় না।